আজ গল্প শুরু করার আগে কয়েকটা কথা বলা খুব দরকারি। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই একটা ব্যাপারে খুব অসন্তুষ্ট, সেটা হলো আমাদের অনিয়মিত গল্প পরিবেশনা। হ্যাঁ, এই ব্যাপারে আমরা করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমরা আশা করব আপনারা রাগ বা অভিমান কোনোটাই আর পুষে রাখবেন না। দ্বিতীয়ত, বেতাল পঞ্চবিংশতি সিরিজ শুরু হয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত শ্রোতা তারা অনেকেই জানেন, এবং এই সিরিজটি অনেকটা সময় সাপেক্ষ। সুতরাং এই সিরিজের মাঝে মাঝে আমরা আপনাদের অন্যান্য ভিন্ন স্বাদের গল্প উপহার হিসেবে দেব। আশা করব আপনাদের কাছে এই বিষয়ে একটু সমর্থন পাব। নমস্কার, হরতনের গোলামে স্বাগত। সুখবর, আমরা এখন 2000 জন সদস্যের পরিবার, এবং এই মুহূর্তে অর্থাৎ আমি যখন রেকর্ডিংটা করছি তখন ঠিক 100 জনেরও বেশি মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অর্থাৎ আমরা 2000-এর বেশি সদস্যের পরিবার, এবং এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। আপনারা যে এত ভালোবাসছেন আমাদের, এটা বলে বোঝানো যাবে না। এবং যারা আমাদের সঙ্গে নতুন যোগ দিয়েছেন অর্থাৎ আমাদের পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে স্বাগত। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে এভাবে থেকে যাওয়ার জন্য। আপনারাই তো আমাদের শক্তি, তাই না? আজকে আপনাদের জন্য একটি স্পেশাল গল্প অপেক্ষা করে রয়েছে। আপনারা তো অনেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনতে চেয়েছিলেন, তাই আজকে আমরা তার গল্প নিয়ে হাজির। আজকের গল্পটি হয়তো আপনাকে স্মৃতির ভেলায় ভাসিয়ে সেই কলেজ জীবনে নিয়ে যেতে পারে, যেখানে আপনি দামাল প্রেমিক ছিলেন। যাই হোক, আজকে আপনাদের জন্য রইল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। লেখক পরিচিতিটা একবার দিয়ে দিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে এবং মৃত্যু 1 নভেম্বর 1950 সালে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সব থেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন। তাঁর লেখা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মরফোলজি অবলম্বনে যেদিন গেছে ভেসে। মেডিকেল কলেজে যেদিন প্রথম ঢুকি, সেদিনই নির্মলাকে প্রথম দেখি। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি। বয়স 19। চোখে প্রথম যৌবনের রঙিন নেশা টেশা একেবারে ছিল না বললে ভুল বলা হবে, যতই অধ্যয়ন পরায়ণ ভালো ছেলে হই না কেন। সেই নেশার ঘরেই বোধহয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হতে লাগলো। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি, নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুল হাতা ব্লাউজ, সরু চুড়ি কগাছা হাতে, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা তার মধ্যে মোটেই নেই, আছে বিদ্রোহিণীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ওর সতর্ক ও সজাগ দৃষ্টি পুরুষজাতকে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না, আমি সে ধরনের মেয়ে নই, খবরদার। সেই জন্যেই যত দিন যেতে লাগলো তত আমি ওর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন তো আর জানি না যে আমার জীবনটা একেবারে মাটি করে দেবার জন্য এসেছে। কার জন্যে আমি আজ এই 45 বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও অকৃতদার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া মানুষ। কার জন্যে সারা জীবন তৃপ্তি পেলাম না, সুখ পেলাম না, নিজের বলতে কাউকে পেলাম না। টাকা রোজগার করতে হয় করে যাচ্ছি, খেতে হয় খেয়ে যাচ্ছি, কলেজে অধ্যাপনা করতে হয় করে যাচ্ছি। জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন।
শুনেছি অনেকের এরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে, সে নেশা কাটিয়েও ওঠে, কিন্তু আমার মতো এমন উচ্ছন্নে যায় কি? যাক, সেসব কথা। কেমন করে কি হলো তা বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল। কেউ বিএসসি, কেউ আইএসসি পাশ করে এসে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে। একজনের নাম শকুন্তলা সেন। শ্যামবর্ণ, দোহারা চেহারা, বড় বড় চোখ, মুখশ্রী মন্দ নয়। হাতের কবজির কাজটা বড্ড মোটা বলে মনে হতো। শকুন্তলা ছিল বড় শান্ত মেয়ে, কোনো দিকে চাইতো না। এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। একজনের নাম ছিল সুনীতি। তার উপাধি আমার মনে নেই। ওর রং ছিল খুব ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা, ফ্লার্ট টাইপের মেয়ে। ক্লাসের ছেলেদের নাচিয়ে নিয়ে বেড়াতো। একজনের নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়। সেকেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসেবে মন্দ নয়, অতি চমৎকার গঠন, পরিপাট্য শরীরের। খুব শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়ত। এটিও ফ্লার্ট টাইপের মেয়ে। মহামায়ার সঙ্গে একজন আসত। ওরই কিরকম বোন হয়, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ। সাত চড়ে কথা বের হতো না। আরেকটি গরিব ঘরের মেয়ে ছিল, ওর নাম ছিল বেলা চক্রবর্তী। মোটাসোটা ফর্সা, সাদা সিধে, সুতির শাড়ি পরে আসত, সাদা ব্লাউজ, ফুল হাতা। সবার সাথে মিশত, সবার সঙ্গেই হেসে খেলে কথা বলতো। বুদ্ধিশুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলের বয়স 19 থেকে 20-র মধ্যে। সেদিক থেকে আমরা প্রায় সকলে সমবয়সী, 1-8 বছরের বেশি বা কম, এক শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের চেয়ে 3-4 বছর বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলাদি। যেমন হয়ে থাকে, ক্লাস শুদ্ধ ছেলে ঝুঁকে পড়ল মেয়েদের দিকে। যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে, প্রাণপণে চেষ্টা করতে লাগলো। ফার্স্ট ইয়ার এমবি ক্লাস, এরই মধ্যে বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেষারেষি। এক একজন মেয়ের পেছনে 4-5টি বা ততোধিক ছেলে। থার্ড ইয়ার ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইভশ্যাম পড়ত। আমরা কলেজে ঢুকেই শুনি মেডিকেল কলেজ শুদ্ধ ছাত্র তার জন্য পাগল। এই ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকাল লেখা থাকা উচিত মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা ও বহু সংখ্যক ছেলের উচ্ছন্ন যাওয়ার জন্যে এই মেয়েটি দায়ী। 4-5টি পিতার বিষয় পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর বেদিমূলে অর্ঘ্যস্বরূপ। তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি মিস ইভশ্যামকে দেখলাম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। খুব চটকদার সুন্দরী বটে, বয়স 22-এর বেশি নয়, বিদ্যুৎলতা। তবে আমি তাকে দূর থেকেই দেখেছি এই পর্যন্ত। আরও কয়েকবার দেখেছি লম্বা করিডোরের পাশ কাটিয়ে চলে যেতে। কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা বলার সহৃদয়তা মিস ইভশ্যামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে পুঁছত না। কেনই বা পুঁছবে? তার স্তাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেনরাও ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্র ছিল। শোনা যায় 2-1 জন অধ্যাপকও ছিলেন। আমি ছিলাম লাজুক, গম্ভীর প্রকৃতির, আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র। লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতামও না। মেয়েদের সসংকোচে পাশ কাটিয়ে যেতেই
চিরকাল অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে চাওয়া ছিল আমার পক্ষে সুকঠিন ব্যাপার। আজকালকার দিনের কথা নয়, কথা হচ্ছে আজ থেকে প্রায় ২৬ বছর আগেকার। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জাতের জীব বা দেবদেবী বলে গণ্য হতো। মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঝুঁকেই পড়ে ওদের দিকে, ওদের নিয়ে যদি বাঁধিয়েই দেয় হুড়ুহুড়ি, তবে আশ্চর্যের এমন কি। এই আবহাওয়ার মধ্যে আমি ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারের ৩-৪ মাস দিলাম কাটিয়ে। এর মধ্যেই নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গেছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে চ্যালেঞ্জপূর্ণ সেই উগ্র দৃষ্টির সামনাসামনি হয়েছে এবং এতটুকু হয়ে গিয়েছে। আরও কয়েকটি ছাত্র চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়াকে বা সুনীতিকে নিয়ে মোটর বিহার করত, কলেজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একসঙ্গে খেত, গেটের কাছে দাঁড়িয়ে থেকে সঙ্গে করে ট্রামে উঠত। আমার কি ছিল, ক্লাসে এসে নির্মলার দিকে চেয়ে থাকতাম, যখনই সুবিধে হতো চেয়ে দেখার। ভয় হতো, বুক ঢিপ ঢিপ করত, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকে চেয়ে আছে। আমার আগে থেকেও ও আমার দিকে চেয়ে আছে। আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কেন নির্মলা আমার দিকে চেয়ে আছে? আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেন আমার দিকে চাইলো ও? আমার চেহারা বলতো সকলেই ভালো। চিরকাল শুনে এসেছি এই কথা আত্মীয় অনাত্মীয় সকলের মুখ থেকে। আয়নাতেও নিজের চেহারা দেখে কখনো খারাপ মনে হয়নি। দেখতে ভালো বলেও বিয়ের সম্বন্ধও ২-১টি করে আসতে আরম্ভ করেছিল বড় ঘর থেকে। আমাদের অবস্থাটা ভালো। কলকাতায় ৩-৪খানা বাড়ি, ভাড়া থেকে মাসিক যা আয় হতো মন্দ নয়। তারপর আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায় যথেষ্ট নাম করা ভালো ছেলে। বিয়ের সম্বন্ধ আসবে হয়তো, এটাই স্বাভাবিক। একদিনের কথা আমার আজও মনে আছে। শ্রাবণ মাসের দিন, কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেয়ালা চা খেয়ে নেব। এমন সময় হঠাৎ আমার পেছনে কে যেন মধুর স্বরে ডাকলো, শুনুন। আমি চমকে উঠে পেছনে চাইলাম। নির্মলা! নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না, আর কেউ কোনো দিকে নেই তো। আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের সুরে বললাম, আমাকে ডাকছেন? নির্মলা বোধহয় আমার আনাড়ি ও আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠে তক্ষণে মিলিয়ে গেল। বলল, আপনাকেই ডাকছে। ও, বলুন। আপনি প্রফেসর গুপ্তর নোট টুকেছেন? হ্যাঁ, টুকেছি। খাতাটা কাইন্ডলি দেবেন একদিনের জন্য, কালই ফেরত দেব। নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়ান। হ্যাঁ, এই নিন। আপনি যে কদিন ইচ্ছে রাখতে পারেন। না, আমি কালই ফেরত দেব। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি
ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্ব বখাটে ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে আবির্ভূত হলো। কোথা থেকে কি জানি, পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পেছনে ফিরে তাকালো। পরক্ষণে খাতা নিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে গেল। সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বের করে হেসে বলল, কি বাবা ভালো ছেলে, ডুবে ডুবে জল খাওয়া। আমার রাগ হলো, লজ্জাও হলো। সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। অত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমি ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে ঘৃণা করতাম। ওরাও ভালো ছেলে বলে আমায় ঘৃণা করত। সব কলেজেই বখাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে। আমি বললাম, কি? মানে ধরে ফেলেছি, নির্মলা সরকারের সঙ্গে জমালে কবে থেকে তলায় তলায়। বাবা, হাতে নাতে ধরে ফেলেছি আজ। কি বলছেন বাজে কথা? উনি আমার কাছে আজই কেমিস্ট্রি নোট চেয়ে নিলেন। আজই? না মানে আজই? এই সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে ঠিক সেদিনই? সত্যি বলছি। বেশ বাবা বেশ, তবে বলে দিচ্ছি, বেশি ওদিকে নজর দিও না। হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ ডুয়েল লড়বে তোমার সঙ্গে। সে বড় লোকের ছেলে। নির্মলার জন্য সে জমিদারি বিলিয়ে দেবে বলেছে। পয়সা খরচ করতে সে পিছু হটবে না, জেনে রেখো। বাপের জমিদারি আমারও আছে, জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। ওদের মতো ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমার ঘৃণা বোধ হয়। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলাম গড়ের মাঠে। চিনে বাদাম চিবোতে চিবোতে কতক্ষণ ভাবলাম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে অতি পবিত্র। তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে কলেজে, কিন্তু ওকে আমার অত ভালো লাগে কেন? এর জবাব নেই। সেই নির্মলা আজ আমার সঙ্গে কথা বলেছে, নিজের থেকে নোট চেয়ে নিয়ে গেল। কেন আমারই নোট নিয়ে গেল? কলেজে তো কত ভালো ছেলে রয়েছে। ভালো ছেলে বলেই যদি নিয়ে থাকে, তবে মধুপ্রসাদ বা মাধব প্রসাদ বলে একটি জৈন ছাত্র নাকি আমার চেয়েও ভালো। অবশ্য এটা শুনেছি আমি তাদের কাছে, যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই হোক, সে রয়েছে তো। আজ কি সুন্দর দিনটি আমার। কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। পরদিন রবিবার নেশার ঘোরে সারা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না, চলে যাব বহু দূর বিদেশে। অনেকদিন পরে ফিরে আসব। ওকে দেখিয়ে দেব আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমায় দেখে ও অবাক হয়ে যাবে। এইসব সংকল্প অবশ্য সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমার খাতা ফেরত দিল এবং আমিও সহজভাবে নিলাম। এরপরে মাঝে সাঝে ও আমার থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরতও দিয়ে দেয় 2-3 দিন পর। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেবার সময় মুখ শুকিয়ে যায়, বুক ডিপ ডিপ করে, কোনো কথাই মুখ দিয়ে বেরোয় না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারি না, এটা দেখলাম। সহজভাবে চলতে চেষ্টা করি,
বাইরে থেকে দেখাই যে সম্পূর্ণ সহজভাবেই চলছে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক আড়ষ্ট ও মুখ চোরা হয়ে যায়। জিভ শুকিয়ে আসে কেন কে জানে। আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন ও শুনতে পাবে মনে হয়। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বর আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার এভাবেই কেটে গেল। অন্য কোনো মেয়ের দিকে আমার মন নেই। তাদের মধ্যে অনেকে কথা বলে আমার সঙ্গে, অত্যন্ত সহজভাবে তাদের সঙ্গে মিশি। দু একজনকে চাও খাওয়াই কলেজের মধ্যে ও বাইরে, কিন্তু নির্মলার সঙ্গে সব গোলমাল হয়ে যায়। কিন্তু এসব তো সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা ও মনোকষ্ট। সে যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে। ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছি, অথচ কাউকে বলতে পারি না যে দারুণ যন্ত্রণা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করে থাকি সময়টির, আবার যখন ওর সঙ্গে আমার দেখা হবে। 8টা বাজলো, এখনো 3 ঘন্টা। 11টায় ক্লাস। 10টা বাজলো, অমনি শুরু হলো। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজ গিয়ে ওর সঙ্গে সব কথা খুলে বলবো, কিংবা আশা করি ও আজ হয়তো আমাকে বলবে, চলুন আপনিও আমি কোথাও বেরিয়ে আসি। কিছুই ঘটে না কোনোদিনও। কি যে সব যন্ত্রণার দিন আমার গেছে, এখনো মনে করলে আমার হৃদকম্প হয়। ভগবানের কাছে বলি অমন অবস্থা যেন অতি বড় শত্রুরও না হয়। পুরো 1.5 বছর সহ্য করেছি সে যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজ ছেড়ে দেব। এরকম যন্ত্রণা আর বেশি দিন সহ্য করতে পারবো না। অসহ্য হয়ে উঠছে সবকিছু, সত্যিই অসহ্য হয়ে উঠছে। বাড়িতে বলে সব রাজি করালাম। বললাম ডাক্তারি পড়ায় মন নেই আমার, মরা কাটা আমার দ্বারা হবে না। ছেড়ে দেবো মেডিকেল কলেজ, বিএসসি পড়ব। এই সময় একটা ঘটনা ঘটলো একদিন। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলাম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসব। খুব দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হীরালাল বাবুর নাম করা ক্লাস। টু শব্দটি করবার জো ছিল না কোনো ছাত্র বা ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্রগুলো পর্যন্ত চুপ করে থাকত। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান বলল, কাকে খুঁজছেন বাবু? আমি বললাম, মিস নির্মলা সরকার, সেকেন্ড ইয়ার। नाम तो लिख दीजिए बाबू। इस स्लिप में लिख दीजिए। मेट्रॉन को पास ले जाना होगा। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গেছে। মুখ শুকোতে আরম্ভ করেছে। মনকে বোঝালাম, কেন? আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ। নির্মলার জন্য আসিনি, আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক? বারে, আমার নোট বই আমি চেয়ে নেব না, এতে আর কি হয়েছে? নির্মলা কিছু মনে করলে করুক। একটু পরে দারোয়ান দেখি ফিরে আসছে। আমার বুকের মধ্যে যেন গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হলো হঠাৎ। দারোয়ান কি বলবে? নির্মলা বিরক্ত হয়ে হয়তো বলে পাঠিয়েছে, এখানে কেন? কাল ক্লাসে দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে আমার ওপর। আমার নোট বইয়ের আমার দরকার থাকতে পারে না? জরুরি দরকার থাকতে পারে না? তুমি এনেছিলে কেন আমার নোট বই? বেশ তো। দারোয়ান এসে বলল, आइए बाबू, विजिटर्स रूम में बैठिए। ভিজিটার্স রুমে বসতে বলল, অর্থাৎ নির্মলা তাহলে চটেনি। না, তা কেন চটবে?
চটবার কি আছে এর মধ্যে। ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি পরে স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকল। পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া, ক্লাস থেকে ফিরে স্নান করেছে। ও ঘরে ঢুকে বলল, কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের কাছে। এখানে তো কেউ নেই। নির্মলা সরকার আমার সামনে, শুধু দুজন এই ঘরের মধ্যে, কেউ নেই, কোথাও নেই। বলে ফেলি, এমন সুযোগ জীবনে আর আসবে না। 1.5 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত সেই পরম শুভ মুহূর্তটি আজ সমাগত এই মেয়েদের হোস্টেলের নির্জন ভিজিটার্স রুমে। ছেড়ো না এই সুযোগ, যা হয় হবে, হয় এসবার নয় ওসবার। আমি ওর চোখের দিকে চাইলাম। নির্মলাও দেখি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার এটা মনে হলো, অবশ্য আমার ভুলও হতে পারে। তবে আমার আজও তাই ধারণা যে ওর চোখে সেদিন প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম। অতি অল্পক্ষণের জন্য এ কথা আমার মনে হয়েছিল। তারপরেই ওর দিকে চেয়ে আমি বললাম, বই আর কি, নোট বইখানা নিতে এসেছি। ও, কাল একবার ভেবেছিলাম আসব। নির্মলা আবার যেন প্রতীক্ষা ও আহ্বানের দৃষ্টিতে আমার দিকে চাইল। দেবীর মতো রূপ, কি উজ্জ্বল মুখ চোখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতো এক রাশ চুল, অপূর্ব রূপ ফুটেছে ওর। আমি একবার ওর দিকে চেয়ে চোখ নামিয়ে নিলাম। কেন চোখ নামিয়ে নিলাম? আজ আমার মনে হয় আমি ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করার জন্যে। নির্মলা আশা করে এসেছিল সেদিন, আমি ওর আশা ভঙ্গ করেছিলাম নিজের ভীরুতার জন্য। ও বলল, তবে এলেন না কেন? আসতে পারিনি, ওই শেষ পর্যন্ত ওই কাজ ছিল। আরেকটি আশ্চর্য কথা ও বলল, সে কথা ও যে আমাকে বলবে এমন আশা করিনি। তবুও বলি, এ কথার গুরুত্ব তখন ততটা বুঝিনি যতটা পরে বুঝেছিলাম। ও বলল, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতো হাসলাম। নির্মলা আবার বলল, বলুন না। হ্যাঁ, না মানে না, মানে না, ওই দেরি হয়ে গেল কি না। আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না, অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, ওই এমনি বলছি। আপনি অদ্ভুত লোক। কেন? কেন আপনাকে কি বোঝাবো, নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাখানা আনি। আমি তো বুঝতে পারলাম না কিসে আমি অদ্ভুত লোক হলাম। নির্মলার এ কথার মানে কি? একটু পরেও ফিরে এলো, এসে একটি অদ্ভুত কাণ্ড করল। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ একটু নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে আমার মুখের ওপর দৃষ্টিপাত করে মুখ সরিয়ে নিল, আর মুখ ফিরিয়ে নিয়েই সরে গেল এবং খিলখিল করে হেসে উঠল। আমার মাথা ঘুরে উঠল। গম্ভীর ও সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে, তার একই লীলা। আমি খাতা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম, বললাম, তবে আজ আসি। হ্যাঁ। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল, বলল, বসুন না। যাই, বেলা হয়ে গেছে, কাজ আছে বাড়িতে। চললেন তাহলে? ডিসেকশন রুমে দেখা হবে তো কাল?
হ্যাঁ যাই। হ্যাঁ কাল রিসেপশন রুমে আসবেন তো? ঠিক আসবো। নির্মলা দরজা পর্যন্ত এগিয়ে দিল। আমি টলতে টলতে বাইরে এলাম। বাইরে এসে বাড়ি যাওয়ার পথে কতবার ভাবলাম নির্মলার এই অদ্ভুত আচরণের অর্থ কি। ও তো অতি গম্ভীর মেয়ে, অন্য কারো সঙ্গে তো কোনো কথাই বলে না ভালো করে। আমাকে কি অন্য চোখে দেখে? বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পীড়াপিড়ি চলছে। বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। নির্মলা আমার চোখে ও মনে জ্বলজ্বল করছে। অন্য মেয়েকে ওর আসনে বসাতে হবে। নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত ও উচ্চশিক্ষিত পরিবারের মেয়েও। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওকে পেতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত। আমার মতো এক নগণ্য ছেলেকে মেয়ে দেবে ওর বাপ মা? আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে তিলে তিলে দগ্ধ হতে পারবো না আমি। মেডিকেল কলেজে মরা কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লাম, প্রথম শ্রেণীর অনার্স পেলাম। এমএসসিতে দ্বিতীয় শ্রেণীর বটে, কিন্তু সেবার আমার বিষয়ে প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতায় একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল সহজেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়া কঠিন হতো না, কিন্তু আমি জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটাতে চাই। পয়সার অভাব নেই আমার ভগবানের ইচ্ছায়। আর কার জন্যই বা অত খাটতে যাব? না বিয়ে থাওয়া, না ছেলেপুলে, বেশ আছি। নির্মলার কথা ভুলিনি, তার জন্যই তো বিয়ে করতে পারলাম না। এ যে কি টান, কি মোহ, কি করে বলবো। মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম কই। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। সে নিজে একজন লেডি ডাক্তার। একবার তার সঙ্গে দেখা হয়েছিল। কিভাবে তা বলি। লেডি ডফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে, আমি জানতাম। রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই নিজেই তা জানি না। কলেজে ছুটির পর পা দুখানার গতি হয় লেডি ডফরিন হাসপাতালের দিকে, আপনা আপনি হয়। যে সময়ের কথা বলছি তখনও নির্মলার বিয়ে হয়নি। একদিন ওই রকম অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে, হাসপাতালের ঠিক নিচে। এমন সময় এলো বর্ষা। সেটা ছিল আশ্বিন মাস। আমার কাছে ছাতা নেই। ছাতা বয়ে নিয়ে বেড়ানো আমার অভ্যাস নেই। দাঁড়িয়ে ভিজছি, সরে যেতে ইচ্ছা করছে না। ভিজে যাচ্ছি, তবুও কিসের আশায় চাতক পাখির মতো আকুল আগ্রহ নিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়েই আছি অসাড়ে। ভিজেই চলেছি। বোধহয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনিই দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে হাতে দেন। তাই সব সাধনার এত নাম আমাদের দেশে। রাতারাতি সিদ্ধিলাভ। সব সাধনা টপ সাধনা যাগ্যে, আমার ফল এলো সম্পূর্ণ প্রত্যাশিতভাবে। এখনো তা ভেবে অবাক হয়ে যাই। হঠাৎ রাস্তার দিকে জানলা খুলে গেল হাসপাতালের দোতলায়। একটি মেয়ে উঁকি মেরে রাস্তায় আমার দাঁড়িয়ে থাকা অবস্থা দেখল। আমি চিনলাম সে নির্মলা। নির্মলা কিন্তু আমাকে একবার দেখেই হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করে জানলা থেকে তখনই সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের মধ্যে দিয়ে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে
নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতা। আমি এগিয়ে গেলাম। কত কাল পরে দেখা। ও হাত জোড় করে বলল, নমস্কার, কোথায় আছেন? কি করছেন? কতদিন পর দেখা। হ্যাঁ, তাই তো। কি করছেন আজকাল? কলেজে প্রফেসরি করি। ছুটির পরে এ পথে আসছিলাম, তাই বৃষ্টি এলো হাসপাতালের কাছে, ওই জায়গায়, তাই আর কি। এমএসসিতে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন, বিলেত গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপ পেতেন। না, কি হবে গিয়ে। পরক্ষণেই সংশোধন করে নিয়ে বললাম, বাবার শরীর খারাপ। তা আপনি এখানে কি করছেন? রেসিডেন্ট হাউস সার্জন। আমি তো 8 বছর পাস করে বেরিয়েছি। নির্মলার দিকে চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশ মাত্র নেই ওর মধ্যে। এসেছে সুন্দরী পূর্ণ যৌবনার দীপ্তি ও গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে পড়েছে। তবে আমার চোখে পড়ল, অন্য কেউ হঠাৎ দেখলে ওকে মোটা বলবে না। মধুস্ফীতে পূর্ণিমার চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে আমি রোজ ওর হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকি? আরো কোনোদিন দেখেছে নাকি? আমি বললাম, ভালো আছেন? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলেন তো। আমি ওর কথা উড়িয়ে দেওয়া সূচক হেসে বললাম, ও কিছু না, কত ভালো ছেলে ছিল। আপনিও তো খুব ভালো ছাত্রী ছিলেন। আমার মরা কাটা পছন্দ হলো না। ও হঠাৎ করে একটা প্রশ্ন করে বসল। এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিল প্রশ্নটা করে। বিয়ে করেছেন? না। আচ্ছা, নমস্কার। দাঁড়ান, ছাতাটা নিয়ে যান। ভিজছেন দেখে ছাতাটা নিয়ে এলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলাম ছাতা নিয়ে। নিজে যাইনি, ছাতা অন্যের হাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের বছরই কি সেই বছরই নির্মলার বিয়ে হয়ে যায়, সে সংবাদ পাই। এরপরে নির্মলার সঙ্গে আমার দেখা হয়েছিল আর একবার। আমহা স্ট্রিট দিয়ে আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা মোটর দাঁড়িয়ে গেল আমার পাশে। নারী কণ্ঠে কে যেন বলল, এই যে, নমস্কার। চেয়ে দেখি নির্মলা। বেশ মোটা হয়েছে। আমার বেশ লজ্জা হলো এভাবে ওর সঙ্গে দেখা হওয়াতে, কারণ আমিও মেদ বৃদ্ধির পথে কম অগ্রসর হইনি। ওর চেয়ে দুজনের পাল্লাপাল্লিতে মনে হয় আমি জিতব। কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। ও একাই ছিল গাড়িতে। না, আর গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই তো সুকিয়া স্ট্রিটে যাব। গাড়িতে আসুন না, নামিয়ে দেবো ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় বলুন? না থাক, থ্যাঙ্কস। ওই তো পাশের গলি, মোড়ের মাথায়। কতটুকু আর। নমস্কার। নির্মলা আমার দিকে কেমন যেন এক প্রকার করুণা ও সহানুভূতির দৃষ্টিতে দেখছিল, যেটা আমার অসহ্য লাগলো। আর দাঁড়াতে পারলাম না। নিচে মোটা হয়েছি বলে লজ্জাও হলো ওর সামনে দাঁড়াতে। এরপর আর কোনোদিন ওর সঙ্গে দেখা হয়নি। সে আজ বহু বছরের কথা, 17-18 বছর তো হবেই। দিন যত যায় নির্মলার কথাও তত ভুলি। ক্রমে নির্মলার ছবি অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় সেদিন এক ব্যাপার ঘটে গেল। মাসখানেকও হয়নি, আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তত্ত্বাবধান করছি ও সেই রুমে পাহারা দিচ্ছি।
একটি মেয়েকে দেখে আমার মন ছ্যাঁত করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম। এর মুখ আমার সুপরিচিত। মনে হলো অনেক দিন আগে একে চিনতাম। আমি ওর মুখের দিকে চেয়ে ভাবছি, একে কোথায় দেখেছিলাম, প্রথম যৌবনের কোন দিনে? হঠাৎ আমার চমক ভাঙল। কি মনে করবে? আমি প্রৌঢ় অধ্যাপক, ওরা অন্য কলেজের মেয়ে, আমাকে চেনে না কি ভাবতে পারে? মেয়েটির ব্যাপারে দেখে বুঝলাম সে ফাঁপড়ে পড়েছে। দুটি প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অন্যটি মরফোলজির। মেয়েটি একটি লতার অংশ সরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটাকে রাঙাতে পারছে না। 3-4 ধরে চেষ্টা করল। ওর হাত পা কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি দেখলাম মেয়েটি এই কাজ কখনো মন দিয়ে করেনি। সিনেমা দেখে বেরিয়েছে, ক্লাসে ফাঁকি দিয়ে এসেছে, এখন নিজেই ফাঁকে পড়ে গিয়েছে। কাছে গিয়ে বললাম, কি হচ্ছে খুকি? মেয়েটি কাঁদো কাঁদো সুরে বলল, সেকশনটা স্টেন নিচ্ছে না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতে শেখনি তো? অত মোটা করে কেউ সেকশন কাটে? তাছাড়া দেখছো না এ লতায় লাল হড়হড়ে আঠা রয়েছে, ওটা অ্যালকোহলে ধুয়ে না নিলে কখনো স্টেইন নেয়, ওটা অ্যালকোহলে ওয়াশ করে নাও। মেয়েটি আমার কথায় অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু মা লক্ষ্মী দেখলাম সিনেমা দেখেই কাটিয়েছেন, লেখাপড়া কিছুই করেননি। বললাম, ও কি হচ্ছে? তুমি অ্যালকোহলে ধুতে জানো না? গ্রেডে তোলো, নইলে সেকশনটা গুলিয়ে যাবে যে। আগে 20, তারপরে 50, তারপরে 70, তারপরে 90, তারপর অ্যাবসলিউট অ্যালকোহলে তোলো। কেন লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগল, লাইজল দিয়ে এখন ধোবে কেন? অ্যাবসলিউট অ্যালকোহলে আগে তোলো। ওর হাত কাঁপছে, কখনো এ কাজ করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি হাতে কলমে। আমার মায়া হলো। বললাম, ছেড়ে দাও খুকি, তুমি মরফোলজির কোশ্চেনটা ট্রাই করো, আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলাম। নরেন আমারই ছাত্র। তাকে বললাম, নরেন এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসে দাও তো। নরেন আমার মুখের দিকে চেয়ে দেখে সেকশনটা হাতে নিয়ে চলে গেল। হয়তো ভাবল প্রৌঢ় অধ্যাপকের এ দুর্বলতা কেন? সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনি সাহায্য করছেন। একটু পরে নরেন বেশ চমৎকারভাবে নিপুণ হাতে সেকশনটা স্লাইডের ওপর বসিয়ে কানাডা বালসাম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিল। আমি নিয়ে গিয়ে বললাম, এই নাও খুকি। তার প্রশ্নের উত্তর বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসল। অনেকদিন আগে এ হাসি কোথায় যেন দেখেছি। এ হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবন দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্তৃত অরুণ রাগের সে শুভক্ষণটি আজও কি ভুলেছি? মৃদু কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, তোমার নাম তো নীলিমা বসু, তো তোমাদের বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোডে। ডাক্তার বিভাস বসুকে চেনেন? ডক্টর বি বসু, আই স্পেশালিস্ট? হ্যাঁ, তিনি আমার বাবা। আমার মাথা ঘুরে উঠল। ডক্টর বিভাস বসু নির্মলার স্বামী। মেয়েটি হেসে বলল, আসবেন আমাদের বাড়ি, বাবা বড় খুশি হবেন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরফোলজি অবলম্বনে যেদিন গেছে ভেসে। কি মনে হয় নায়ক এখানে ভুল করেছে?
সে তার মনের কথা যদি নায়িকাকে বলে দিত, ল্যাঠার চুকেই যেত। অগত্যা সারা জীবন একা একা কাটিয়ে দিতে হতো না। এবার ব্যাপার হচ্ছে, আপনারাও কি খুব মুখচোরা হয়ে আছেন? খুব সাবধান, যদি বলে দিতে না পারেন তাহলে কিন্তু এই অবস্থাই হবে। তাই ছোট মুখে একটা ছোট্ট সাজেশন দিয়ে দিচ্ছি, যদি এখনো তাকে বলতে পারোনি তবে চটপট বলে ফেলো। উত্তর হ্যাঁ হোক অথবা না, বলতে পারাটাই তো আসল মজা। তো বন্ধু, লেগে পড়ো। গল্পের সূত্রধার ও কথকের ভূমিকায় আমি প্রভাকর, নির্মলার ভূমিকায় অনুশ্রী, সোমেশ্বরের ভূমিকায় শাওন, ছাত্রীর ভূমিকায় অন্বেষা এবং অন্যান্য চরিত্রে আমি প্রভাকর। সাউন্ড এফেক্টস ও পোস্টার ডিজাইনে শাওন। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে কিন্তু জানাবেন ভালো লাগলো না খারাপ। ভালো যদি লেগে থাকে তাহলে ওই লাল বোতামটা দেখতে পাচ্ছেন, ওই যে সাবস্ক্রাইব লেখা, ওইটা টুকুস করে ক্লিক করে দিন। আর লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার আগামী পর্বে বিক্রম বেতালের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, জমিয়ে বাঁচুন। শুভরাত্রি।